নমস্কার। আজকে আমি যে ভিডিওটা করেছি সেটা শুনে আপনারা দয়া করে বিস্মিত হবেন না, দয়া করে বিরক্তও হবেন না এবং বিস্মিতও হবেন না। কেননা এই ভিডিওটি আমি এমন একজনকে নিয়ে করছি যিনি বাজারে অন্তত আমার একজন অত্যন্ত বড় নিন্দুক, সমালোচক এবং প্রায় জঙ্গি লেভেলের সমালোচক বললেও হয়তো কম বলা হয়। তার নাম কুণাল ঘোষ। আপনারা ভাবতে পারেন, সুমনবাবু আপনার কি মতিভ্রম হলো? সত্যিই কি আপনার সিনিয়রিটি ডেভেলপ করে গেল? কিংবা হঠাৎ আপনি এই গান্ধীগিরি বা দেখাতে যাচ্ছেন কেন? দেখুন, হয়তো আপনাদের এই প্রশ্নগুলো সঙ্গত, কিন্তু তবু আপাতত এর কোনোটারই জবাব আমি দেব না। তার কারণ আপনারা যা যা ভাবছেন এবং যা যা প্রত্যক্ষ করেছেন আমার সম্পর্কে কুণালের নানা সময় নানা আচরণে, সেটা তো ফ্যাক্টস অফ হিস্ট্রি। কিন্তু আমার কাছে একটা এই তৃণমূল কংগ্রেসে কুণালের একটা কার্যত একেবারেই কোণঠাসা অবস্থান দেখে আমার মায়া বা দয়ার জন্য সে মুখিয়ে আছে তা নয়, এমনকি আমি সহমর্মিতা দেখাতেও এই কথা বলছি না। কিন্তু যেহেতু সে এখন একটা বেশ মাতব্বর গোছের রাজনীতিক হয়ে দাঁড়িয়েছে, টেলিভিশন খুললেই দিনে রাতে অন্তত 15 থেকে 20 বার তাকে দেখানো হয় এবং তার অমৃত ভাষণ বাঙালিকে হজম করতে হয়। সেই পরিপ্রেক্ষিতেই আমি কুণালকে একজন টিএমসির রাজনৈতিক সৈনিকের অবস্থানে বসিয়েই আজকে 2-4টে কথা বলব। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, রাবিং সল্ট ইনটু ইনজুরি, বাংলায় বলে কাটা ঘায়ে নুনের ছিটে। এই যে দেখুন, কুণাল যে বলে বা বলে থাকে যে তাকে গ্রেফতার করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল প্রয়াত মুকুল রায়ের, একেবারেই সেটা অতিশয়োক্তি নয়। এবং কুণালকে গ্রেফতার করার পরে তাকে যেভাবে নাকে দড়ি দিয়ে গোটা পশ্চিমবঙ্গের বিবিধ জেলে ঘোরানো হয়েছিল, তার প্রধান স্থপতির নাম ছিল রাজীব কুমার। এবং সেটাও কুণাল প্রকাশ্যেই বলেছেন, যে কথাটা কুণাল আজ পর্যন্ত সাহস করে বলে উঠতে পারেননি। আমার ধারণা অচিরেই কোনো একদিন বলে ফেলবেন। সেটা হলো, এগুলো কোনোটাই সম্ভব হতো না যদি না তার আরাধ্যা দিদি সুস্পষ্ট নির্দেশ থাকত। এবং সেটা ছাড়া যে মুকুলের পক্ষে অথবা রাজীব কুমারের পক্ষে অথবা তৎকালীন ওই বিধাননগরের একজন বেশ ডাকাবুকো আইপিএস অফিসার, যিনি তাকে অ্যারেস্ট করেছিলেন এবং বলেছিলেন তোমাকে মোটামুটি 10,000 দিন না কতদিন জেলের ঘানি টানিয়ে ছাড়ব, অর্ণব ঘোষ, এদের ঘাড়ে দুটো মাথা ছিল না। এবার প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল সম্পর্কে হঠাৎ করে এত ক্রুদ্ধ হয়েছিলেন কেন? সবটা বলতে পারবো না। যেটুকু আমি দেখেছি যে কুণাল একটা সময় তৃণমূল কংগ্রেসের উপর বেশ কিছুটা বিরক্ত হয়ে সোমেন মিত্রর শিবিরের দিকে একটু ঝুঁকেছিল। অ্যামা স্ট্রিটে
সৌমেন মিত্রের দু একটা সভা থেকে তাকে কথাবার্তা বলতেও দেখা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা অপছন্দ হতে পারে, এটা খুব স্বাভাবিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসেনশিয়ালি ইজ আ ভেরি ভিন্ডিকটিভ পারসন। কুণালকে তার যতটা দরকার ছিল সেই দরকার সুদীপ্ত সেন একবার অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে, কিংবা ওই যে রোজ ভ্যালির মালিক তিনিও অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে কুণালের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমকালীন ভিত্তিতে একেবারে শেষ হয়ে গিয়েছিল। অতএব কাজ যা করানোর করিয়ে নিয়েছি, মাল যা কামানোর কামিয়ে নিয়েছি, এবার ওকে হাজতে পাঠালেও আমার কিছু যায় আসে না। দিস ইজ হাউ শি ট্রিটস হার ক্লোজেস্ট এইডস। যে কারণে মুকুলকে তিনি বলেছিলেন, আরে জেলে যাওয়ার জন্য এত ভয় পাচ্ছ কেন? জেলগুলো তো আমারই। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলখাটা আটকাতে কি কি অন্তরালে খেলা খেলেছেন বা খেলে চলেছেন, সেটাও তো একদিন প্রকাশ্যে আসবে। সুতরাং ফর হার লয়্যালটি, ফর হার ওবিডিয়েন্স, এসব কোনো কিছুরই মানে নেই। তার কাছে একটা জিনিসই মাপকাঠি, সেটা হলো হাউ ইউজফুল ইউ আর টু মি, এবং ফর হাউ লং। আমি জানি না জেল থেকে বেরিয়ে দলের প্রতি এই ধরনের ব্যতিক্রমী আনুগত্য দেখানোর কম্পালশন কুণালের কি ছিল, সেটা আমি কিছুতেই বলতে পারবো না। হয়তো ছিল, সে তার মতো মনে করেছে যে আমি যখন রাজনীতি করব বলেই ঠিক করেছি, এবং আমি তো সিপিএম করতে পারবো না। কংগ্রেস দলের অবস্থাও দিনকে দিন একেবারে করুণ হয়ে উঠছে। অতএব রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে গেলে টিএমসি আমাকে করতে হবে। এবং সাম্প্রতিককালে গত 1.5-2-3 বছর ধরে দ্য ডার্টিয়েস্ট ওয়ার্ক ফর দ্য পার্টি is being done by none else than Kunal Ghosh. Let me put it on record. কুণালের পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, আবার হয়তো 4টে গাল দেবে কালকে আমার এই ভিডিও শুনে, দিতেই পারে। কারণ পাগলের সামনে সাঁকো দেখানো একটু বিপজ্জনক কাজ, এটা জেনেই আমি এই কাজে বসেছি। কেন বলেছি সবচেয়ে নোংরা কাজটা তাকে করতে হয়? ইদানিং অবশ্য দেখতে পাই তৃণমূল কংগ্রেসে নানা সাইজের, নানা দৈর্ঘ্যের, নানা জামা কাপড় পরিহিত অফিশিয়াল স্পোক্সম্যান তৈরি হয়েছে, এবং তারাও যখন যে বুম যার কাছে যায়, যে দলের বা যে চ্যানেলের, তারাও তাদের মতো করে দলীয় প্রতিক্রিয়া দেন। কিন্তু অনেক দিন এই কাজটা একার কাঁধে কুণালকে বইতে হয়েছিল, এবং কুণাল নিজে সবচেয়ে ভালো জানে, বিকজ হি ইজ দ্য জার্নালিস্ট, যে মোর অফন দ্যান নট হি হ্যাজ টু ডিফেন্ড দ্য ইনডিফেন্সিবল, এবং সেটা তার চোখে মুখে মাঝে মাঝে ফুটেও ওঠে। বোঝা যায় যে নিরুপায় হয়ে তাকে তার দলের ডিফেন্স দিতে হচ্ছে, একথা জেনেও যে এর কোনো ডিফেন্স হয় না। এবং আই মাস্ট সে হি হ্যাজ ডান দিস জব ফর এ পার্টি লাইক টিএমসি। এখানে মানে ইন দ্য ডার্টি ট্রিক্স ডিপার্টমেন্ট
হিজ পারফরমেন্স হ্যাজ বিন এক্সাম্পলারি। কিন্তু দেখুন, কেউ রাজনীতিতে ভারতীয় সেবাশ্রম একজন সন্ন্যাসী যে কারণে যোগ দেন, বা রামকৃষ্ণ মিশন, বা কোনো চ্যারিটেবল প্রতিষ্ঠান, বা এমনকি এনজিও, সেই কারণে রাজনীতি করেন না। পরিষ্কার গল্প হলো, রাজনীতি করে তিনি কিছু পাবেন, হয় তার যোগ্যতা অনুসারে পাবেন, যোগ্যতার অতিরিক্ত পাবেন, সেটা তার ভাগ্য এবং পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে। কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটি কুণালকে দিয়ে শুধুই দলকে সবচেয়ে কঠিন উইকেটে ব্যাটিং করতে পাঠানো ছাড়া আর কোনোভাবে কোনো রকম রিওয়ার্ড দিতে প্রস্তুতিই নয়। কুণাল একদা রাজ্যসভার সদস্য ছিল তো, এবং রাজ্যসভার সদস্য হিসেবে সে কতটা ছাপ রেখেছিল বা রাখেনি, আমি এই ধরনের অবান্তর বিতর্কে যাচ্ছি না। তৃণমূল কংগ্রেসের হয়ে কোথাও কোনো ছাপ রাখা কারুর পক্ষে সম্ভব নয়। যদি স্বয়ং আজকে ধরুন আচার্য মেঘনাথ সাহা অথবা সুনীতি চট্টোপাধ্যায় অথবা অমলেশ ত্রিপাঠী এরা রাজ্যসভায় যেতেন তৃণমূলের টিকিটে, তাহলে তাদেরও দিদিমণি টেলিফোনে যা বলে দেবেন তার বাইরে একটা শব্দ বলার জো থাকতো না। সুতরাং ইন টিএমসি, whether you are in রাজ্যসভা, লোকসভা, মর্তের কোনো সভায় বা স্বর্গীয় কোনো সভায়, আপনার কোনো ব্যক্তিসত্তা বলে কিছু নেই, স্বাধীনতা বলেও কিছু নেই। যদি হঠাৎ দিদি দেখতে পান যে আপনি একটু ভালো বক্তৃতা করে ফেলছেন এবং কাগজে কলমে আপনার নাম উঠছে, চ্যানেলগুলো আপনাকে ডাকছে, সঙ্গে সঙ্গে আপনাকে কাঁচি করে দেবেন। ওই অনেকটা সেই সুব্রতদার হিলারিয়াস হিস্টোরিক রিমার্কের মতো আমাকে বলেছিলেন যে সুমন, তুমি যদি পরপর 5 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের ছবি তোমার কাগজের প্রথম পাতায় ছাপো, মমতা মাকে বাড়ি থেকে বার করে দেবে। সুতরাং এই দলে নো ওয়ান মিনস এনিথিং। রাজীব কুমারও বুঝবে, মেনকা গুরুস্বামী বোঝার পরে তার প্রতিক্রিয়াটা কী হবে, এটা দেখার জন্য আমি একটু কৌতূহল নিয়েই অপেক্ষা করছি। কল্পনা করুন, ডেরেক ওব্রায়ান লম্বকর্ণ ছাড়া আর কোনো খ্যাতি তিনি ত্রিকুলে কখনো অর্জন করেননি, তার নেতৃত্বাধীন রাজ্যসভায় বক্তৃতা দিতে হবে মানেকা গুরুস্বামীকে, যেমন আজকে সাগরিকা ঘোষকে দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দোলা সেন আর সাগরিকা এক। দোলা সেন পারহ্যাপস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সাগরিকা, কেননা দোলা যে স্তরে নেমে দিদির চাপরাশি বৃত্তি করতে পারে, আমার ধারণা সাগরিকার পক্ষে আজকের ডেটেও সেটা সম্ভব হবে না। সে যাই হোক, রাজ্যসভায় তারপর কত লোক গেছে, কত নতুন নতুন এক্সপেরিমেন্ট হয়েছে। কোথাকার কোন সাকেত গোকেল, সেও গুজরাট থেকে হঠাৎ নেপোয় দই মারার মতো করে 6 বছর রাজ্যসভায় কাটিয়ে গেলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিপিএম থেকে বহিষ্কৃত একটা মাল, known for all kinds of human failures on all fronts, আমি আর বেশি যাচ্ছি না, তিনিও রাজ্যসভা ঘুরে এলেন। আরও সব
কোনো কাস্ট কোটায় কেউ পেয়েছেন, কেউ কোথাও পাননি। একটি বারের জন্য কুণালের নাম বিবেচিত হয়নি। এমনকি যখন মানিকতলায় সাধনদার মৃত্যুর পরে প্রার্থী কে হবেন, মা না মেয়ে নাকি কুণাল, তাই নিয়ে একটা সামান্য দিনের জন্য হলেও বিতর্ক হয়েছিল। তখনও কুণালের নাম বিবেচিত হয়নি। আজকে চারজনকে পাঠানো হলো। দিদিমণি মনে করলেন কোয়েল is a better candidate than Kunal. Babul is a better candidate than Kunal. Rajiv Kumar is a better candidate than Kunal. কোথাও কোথাও একটা সীমা থাকে অপমান সহ্য করার। আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করে যে কোন বিন্দুতে পৌঁছলে কুণালের মনে হবে যে দাস ফার আর নো ফার্দার। কেননা এইভাবে পরিকল্পিতভাবে একজনকে দলের একটা কি বলবো, কখনো গোপাল ভাঁড়, কখনো কৌশলী, কখনো কি একটা জায়গায় বসিয়ে রেখে নেতৃত্ব দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাকে অবজ্ঞা করে যাবেন। কুণাল আমাকে যতই গালাগাল দিক, হি হ্যাপেন্স টু বি মাই কলিগ। ফলে আজ যখন দেখলাম রাজীব কুমারও দিদির কাছে রাজ্যসভায় যাওয়ার একজন যোগ্য বলে বিবেচিত হলেন, অথচ কুণালের কথা তিনি একবারও ভাবলেনও না, তখন আমার মনে হলো এনাফ ইজ এনাফ। আমার কাছে দিদিমণি রাজীবকে কেন ভয় পান তা নিয়ে আমি এর আগে বলেছি আমার আজকের ভিডিওয়ে। আমার নিজের ধারণা রাজীবের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যত গোপন তথ্য আছে, কুণালের কাছে তার চেয়ে কম কিছু নেই। কিন্তু ওই আর কি, আমি জানি না সে সম্পর্কে মমতা কতটা ওয়াকিবহাল, বা কুণাল সেগুলো কখনো প্রয়োগ করতে পারেন, এ সম্পর্কে মমতা কতখানি ভীত। কিন্তু আছে যে, এ কথা আমি অনেক লোকের সঙ্গে কথা বলে জেনেছি। দেখুন, এখন তৃণমূল কংগ্রেস আনুগত্যের প্রশ্নে একেবারে আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে। হয় দিদি করো, নয় দাদা। এই যে ধরুন ভৃত্য বসু, একদা দাদার খুব পেয়ারের লোক ছিলেন, তাকে তেল দেওয়া ছাড়া আর কোনো কাজই করতেন না। তিনি মাঝখানে যখন পিসির সঙ্গে ভাইপোর সম্পর্কে একটা দূরত্ব তৈরি হলো, তখন কুণাল, ভৃত্য ইত্যাদিরা সব দূরত্ব রচনা করতে শুরু করলেন। কিন্তু ভৃত্য কুণাল একটা সময় মনে হয়েছিল সে বোধহয় আর 4 বারের বার টিকিটই পাবে না। আজকে শুনলাম না, দিদিকে এমন তেল দিয়েছে সে যে টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে। তার মানে এবার যে টিকিট ডিস্ট্রিবিউশন হবে সেটাতে শিবির ভাগাভাগি একেবারে পরিষ্কার বোঝা যাবে, কারা মমতার কোটায় পেলেন, কারা অভিষেকের কোটায়। দেখুন, অভিষেকের কোটায় কুণাল পাবেন না। কেননা অভিষেক ভৃত্য সম্পর্কে যতটা ক্রুদ্ধ,
সম্ভবত তার চেয়েও বেশি ক্রুদ্ধ কুণাল সম্পর্কে। এটা টিএমসির অন্তরালের কথা। এই ক্রোধ জাস্টিফাইড না আনজাস্টিফাইড তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু ইটস এ ফ্যাক্ট। যে কারণে দেখবেন আগে কুণাল যত ঘন ঘন আমাদের সেনাপতি আমাদের সেনাপতি আমাদের সেনাপতি না বলে জলই স্পর্শ করতো না, ইদানিং অনেকটা সেই রাস্তা থেকে সরে এসেছে। যখন বলে তখন মনে হয় বলতে হচ্ছে তাই বলছি, খুব কষ্ট করে বলছি, এরকম একটা ভাব। আর অভিষেক শিবিরের খবর, সেনাপতি এতই ক্রুদ্ধ হয়েছেন যে তার হাতে যদি কোনোদিন ক্ষমতা আসে তাহলে এই ভৃত্য কুণাল ইত্যাদিদের খুবই খারাপ পরিণতি হওয়ার সম্ভাবনা। এই যে বিধানসভার তালিকা তৈরি হচ্ছে, তাতেও কি কুণালকে একটা টিকিট দেওয়া হবে না? আমি জানি, একদম খুব গোপন সূত্রে জেনেছি বা নির্ভরযোগ্য সূত্রে, বেহালার কোনো একটি আসন থেকে ওই যে অনিক ধর বলে একটি ছেলে যে গান গাইতো, তাকে টিকিট দেওয়ার কথা বিবেচনা করছেন দিদিমণি। ইমন চক্রবর্তীকে তো এখন তিনি চোখে হারান। একেবারে আমি ভাবলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে কখনো এই টলিগঞ্জে এইসব সিরিয়াল, মেগা সিরিয়ালে পরিচারিকার ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলেন? নইলে এই সিরিয়াল, গায়ক, গায়িকা এদের সম্পর্কে তার এত আঠা কেন? এবং রাজনীতির মঞ্চে দলে দলে এদেরকে এনে এইভাবে রাজনীতির মতো একটা সিরিয়াস বিজনেসকে উপর চুপুরি শুধু কলুষিত করা নয়, এইভাবে ট্রিভিয়ালাইজই বা তিনি করেন কেন? এক কাদ পিস আসে যায়, হতে পারে। সিপিএম জমানায় অনিল চট্টোপাধ্যায়কে দাঁড়াতে দেখেছি, অনুপ কুমারও দাঁড়িয়েছিলেন সম্ভবত, বিপ্লব চট্টোপাধ্যায়ও। কিন্তু এরা দে আর অল কমিউনিস্ট বাই বিলিফ। এদের মতো মানে উড়ে আসা পারাবত নয়। তার মানে কি? তার মানে দিদির স্কিমেও কুণাল থাকবে না, ভাইপোর স্কিমেও থাকবে না, শুধু কাকে গালাগাল দিতে হবে সেই স্কিমে থাকবে। ঠিক যেমন এই যখন আমাকে গাল দিচ্ছিলেন মহান নেত্রী, এশিয়ার মুক্তিসূর্য, তিনি একটা মিটিংয়ে দেখলাম আমাকেই লক্ষ্য করে বলছেন যে আমি ওই আমস্টারডামের কাছের ওই শহরটা দ্য হেগে আমি কি করেছিলাম সেটা তিনি নিজে মুখে বলবেন না বটে, তবে কুণালকে দিয়ে বলিয়ে দেবেন। দারুণ লেগেছিল আমার। হেগে আমি কি করেছিলাম? আমাকে ধরে বেঁধে লোকের জন্য নিয়ে গেছিল, সেখানে একটা চরসের ইয়েতে টান দিয়ে আমার প্রায় ত্রাহি মধুসূদন অবস্থা হয়ে গেছিল, অজ্ঞান ফজ্ঞান হয়ে গিয়ে কেলেঙ্কারি হয়েছিল। এই মহিলা এত বড় নিম্ন স্তরের যে সেই ঘটনাটাকে একটা পাবলিক মিটিংয়ে তার অবতারণা শুধু করেছে তাই নয়, এই কথাটা বাজারে আমার বিরুদ্ধে খাওয়ানোর জন্য তার আদর্শ অস্ত্র যে কুণাল ঘোষ, সেই কথাটাও জনসমক্ষে জানিয়ে দিয়েছেন। ফলে আজকে রাজীবকে দেখে রাজ্যসভায় যাওয়া খবর শুনে, তার স্ত্রীর ইনফরমেশন কমিশনার হওয়ার খবর শুনে আমার মনে হলো যে কুণাল মাস্ট বি ফিলিং টেরিবলি লেট ডাউন
টুডে লাইক নেভার বিফোর। কেবলমাত্র এইটুকু উপলব্ধি থেকেই আমার এই ভিডিও করা। I have no other agenda. Please, for heaven's sake, don't misunderstand me.